আজ আপনি শুনবেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী বিরিঞ্চি বাবা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. নিতাইয়ের চরিত্রে শুভদীপ, পরমার্থ এবং ফেকু পাঁড়ের ভূমিকায় অপূর্ব, নিবারণ এবং মৌলভী সাহেবের চরিত্রে দীপক, প্রফেসর ননির ভূমিকায় কুন্তল, নিরুপমার চরিত্রে দেবলীনা, বিরিঞ্চি বাবা এবং সত্যব্রতর ভূমিকায় সায়ন, বুচকির চরিত্রে রীতি, গল্প পাঠে এবং গণেশ মামার চরিত্রে অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী বিরিঞ্চি বাবা। 14 নম্বর হাবশিবাগান লেনের মেসটা ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদের লোক হলেও সব দিকে তার কড়া নজর রয়েছে। মেসের অধিবাসী মাত্র 5-6 জন এবং সকলেরই অবস্থা বেশ ভালো। বসার জন্য একটা আলাদা ঘর রয়েছে, তাতেই ফরাস পাতা এবং অনেক রকমের বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা এবং অন্যান্য খেলার সরঞ্জাম, কতগুলো মাসিক পত্রিকা এবং ওই রকম নানান ধরনের বিনোদনের জিনিসপত্রে সাজানো। কাল থেকে পুজোর ছুটির জন্য মেস বন্ধ, সেজন্য মেসের অনেকেই দেশে চলে গেছে। বাকি আছে কেবল নিবারণ আর পরমার্থ। এরা কোথাও যাবে না, কারণ দুজনেরই শ্বশুরবাড়ির সকলে কলকাতায় আসছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের এজেন্ট। হঠযোগ ও থিওজফির চর্চা করে থাকেন। আজ সন্ধ্যায় মেসের বৈঠকখানায় এরা দুজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিচ্ছেন। নিতাইবাবু প্রত্যেক দিনই এখানে আসেন। তার একটু বয়স হয়েছে, সেজন্য মেসের ছোকরাদের দল তাকে একটু সমীহ করে চলে, অর্থাৎ তার সম্মুখে না খেয়ে লুকিয়ে সিগারেট খায়। নিতাইবাবু বললেন, মনে সুখ নেই রে দাদা। যে বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করছে। আপিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তারও চো নেই। আর নতুন ছোট সাহেব বেটা যেন চোরকি ঘুরছে। কেন, আপনাদের অফিসে তো বেশ ভালোই ব্যবস্থা আছে। বেশ একটু বাঁকাভাবেই কথাটা বলল পরমার্থ। সেদিন আর নেই রে ভাই, সেদিন আর নেই। ছিল বটে ম্যাকেনজি সাহেবের আমলে। বড়দা খুড়োকে জানো তো, শ্যামনগরের বড়দা মুখুজ্জে। হ্যাঁ, খুড়ো ঠিক 2টোর সময় আফিম খেতেন, তারপর 2:30 থেকে 4:30 পর্যন্ত টানা ঘুম। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতাম। খুড়ো কিন্তু চেয়ার ছাড়তেন না। হ্যাঁ, একদিন হয়েছে কি, লেজার ঠিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো। নরম চরণ নেই, নাক ডাকা নেই, লেজার টোটালের জায়গায় হাতের কলমটা ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা, বুঝলে? দূর থেকে দেখলে কে বলবে যে খুড়ো ঘুমোচ্ছে? হ্যাঁ, এমন সময় ম্যাকেনজি সাহেব ঘরে এলেন। সকলে শশব ব্যস্ত। সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করেন, তারপর খুড়োর কাঁধে একটা চিমটি কাটলেন। খুড়ো একটু মিটমিটিয়ে তাকিয়েই বিড়বিড় করতে আরম্ভ করলেন, 37-এর 7 নামে 3 অক্ষর 3। সাহেব হেসে বলল, হ্যাভ এ কাপ অফ টি বাবু। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। সংসারে ঘৃণা ধরে গেছে বাবু। একটা ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে ছুড়ে এবার বেরিয়েই যাব। জগন্নাথ ঘাটে আজ একজন সাধুকে দেখে এলাম। আশ্চর্য ব্যাপার, লোকে তাকে বলে মির্চি বাবা। তিনি কেবল লঙ্কা খেয়েই নাকি থাকেন। ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধুই লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে এসেছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন আর সেটা খেয়েই সবাই ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরো উচ্চমার্গের। তিনি খান শুধু করাতের গুঁড়ো। ওহে মাস্টার, তুমি তো ফিলোসফিতে MA পাস করেছো। হ্যাঁ, এই যে লঙ্কা, করাতের গুঁড়ো, এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলো তো?
নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল। তাতে যে 5টা গল্প আছে তার প্রত্যেকেরই নায়িকা এক একটা সতীসাধ্যী বারাঙ্গনা। শেষে নিবারণ পত্রিকাটা ফেলে দিয়ে একটা পাখোয়াজ কোলে নিয়ে মাঝে মাঝে বেতালে চাঁটি মারছিল। তোমার এই পাখোয়াজ বন্ধ করো তো বাপু, কান একেবারে ঝালাপালা করছে এবার। ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ। যেমন জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, ঠিক তেমনি মির্চি মার্গ, করাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাক মার্গ। কাক মার্গ সে আবার কি? জানেন না? গেল বছর হরিহর ছত্রের মেলায় গেছিলাম। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় সদুয়ে কাক ঝামেলা করছে, আর পাশে একটা লোক চিৎকার করছে, দো দো আনা কাউয়া, দো দো আনা কাউয়া। প্রথমে ভাবলাম বোধহয় পেশোয়ারি কিংবা মুলতানি কাক হবে, নিশ্চয়ই পড়তে জানে। একটা বড়সড় কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বললাম, চিত্রকোট কি ঘাট পার, সীতারাম রাধা কিষান বলো। বেটা ঠুকরাতে এলো। কাকওয়ালা বলল, বাবু কাওয়া নেহি পড়তা। নেহি পড়তা? তাহলে কি রে বাপু? আরে কাকের মাংস তো শুনেছি তেতো হয়, লোকে শুক্তো বানানোর জন্য কিনে নিয়ে যায় নাকি? সে বলল তাও না, এই কাক খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে, 2 আনা করে খরচ করে যতগুলো ইচ্ছে নিয়ে গিয়ে এদের ওই আবদ্ধ জীবন থেকে মুক্তি দাও, এতে তোমারও মুক্তি হবে। ভাবলাম মোক্ষের মার্গ কি বিচিত্র, অন্য লোকে মুক্তি পাবে, তাই এই গরিব কাকওয়ালা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আরেকজনের পুণ্য হওয়ার তো জো নেই। এই সময় কোট টুপি পরা একটা 22-23 বছরের ছেলে ঘরে এসে পাখার রেগুলেটর শেষ ঘাটে দিয়ে টুপিটা আছড়ে ফেলে ফরাসের উপর ধপ করে বসে পড়ল। এর নাম সত্যব্রত। বর্তমানে লেখাপড়ায় ইস্তফা দিয়ে কাজকর্মের চেষ্টা করছে। সত্যব্রত বলল, কি মুশকিলেই পড়া গেছে। সত্যব্রত প্রায়ই মুশকিলে পড়ে থাকে, সেজন্য তার কথায় কেউ কোনো রকম উদ্বেগ প্রকাশ করল না। অগত্যা সে নিজেই নিজের মনে বলতে লাগলো, সারাদিন অফিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে একটু ফুর্তি করব তারও জো নেই। ভাবলাম আজ ম্যাটেনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই না বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল সান্ডেল মশাইয়ের বক্তিমে শুনবি। কি আর করি, যেতে হলো। কিন্তু সব মিথ্যে, সব মিথ্যে। সান্ডেল মশাই বলছেন ধর্ম জীবনে আনে মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। আরশোলা? 3 টন আরশোলা। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বরের শিপমেন্ট। 40 পাউন্ড 15 সিলিং পার টন। সিআইএফ হংকং ওই চায়নায় লড়াই বাঁধবে কিনা, তাই আগে থেকে রসদ সংগ্রহ করছে আর কি। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপে বন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? উফ, কি যে বিপদ। আরে সতে, তুই না ব্রহ্মজ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই? কেন বলতে নেই? শুধু পিসিমার কাছে না বললেই হলো। সতে, তোর সন্ধানে ভালো বাবাজি কিংবা স্বামীজি আছে? কটা চাই বলো না। যা যা, মেলায় আর কি করিস নে, তোরা তন্ত্র মন্ত্রই মানিস নে, তার আবার বাবাজি। মানবো না কেন? এই তো সেদিন পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা বলতে পারেন না, শুধুই পিসে মশাইকে ধমক দিয়ে যান। বাড়ি শুদ্ধ লোক ভয়ে অস্থির। পিপারমেন্ট, অ্যাসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বের করা, সব চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন পিসে মশাই এমন গভীর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁতটাই গেল পড়ে। দেখো সত্য, তুমি যা বোঝো না সেটা নিয়ে ফাজলামি করো না, বুঝলে? প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তা। মন্ত্র সাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয়, তা মানো? আলবাত মানি। তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর, ওই কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। বাবার দুটো টিকি, একটা নেগেটিভ একটা পজিটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন আর স্পার্ক ছাড়েন এক একটা 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্যি? সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে যেতে হয়। না, মির্চি, বেদান্ত, ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজির সন্ধানে থাকে তো বল, কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তি তত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? তবে দমদমায় গুরুপদবাবুর বাগানে চলুন, বেরিঞ্চি বাবার কাছে। আলিপুরের উকিল গুরুপদবাবু আমাদের প্রফেসর ননির শ্বশুর, তিনি আবার বাবাজি জোটালেন কবে থেকে? সতে, তুই জানিস কিছু? ননিদার কাছে শুনেছিলাম বটে, গুরুপদবাবু কিছুদিন হলো একটা গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা যাওয়ার পর এমনিই তো ভদ্রলোক একেবারেই বদলে গেছেন, আগে তো কিছুই মানতেন না। গুরুপদবাবুর আর একটা আইবুড়ো মেয়ে আছে না? হ্যাঁ, বুঝকি, ননিদার শালি।
তারপর পরমার্থ, বাবাজিটি কেমন? আশ্চর্য, কেউ বলে তার বয়স 500 বছর, আবার কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাই দাদারই বয়সী বোধ হয়। তাকে জিজ্ঞেস করলে বলেন, বয়স বলে কোনো বস্তুই নেই। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ পুরুষ তিনি ত্রিকাল ত্রিলোক একই সঙ্গে ভোগ করেন। অর্থাৎ এই ধরো এখন সেপ্টেম্বর 1925, তুমি হাবশি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমের আগ্রাতে অথবা 4th সেঞ্চুরিতে পাটলিপুত্র নগরে নিয়ে যেতে পারেন। সমস্তটাই আপেক্ষিক, কি না? আইনস্টাইনের পোশাকটা তাহলে একেবারে মাটি। আরে আইনস্টাইন শিখেছে কোথা থেকে? এই বিরিঞ্চি বাবা। শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত। তবে তার বিদ্যে ওই রিলেটিভিটির বেশি এগোয়নি। আচ্ছা, এই আইনস্টাইনের থিওরিটা কি বলো তো? আরে জানেন না, স্থান কাল পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে। ও হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারী লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন, তখন আপনার ওজন 2 মণ 30 সের। সেখান থেকে গেলেন গ্যাঁড়াতলা কংগ্রেস কমিটিতে, সেখানে ওজন হলো মাত্র 5-6 টাক। এক ফুঁকে উড়ে গেলেন। এইটিই হচ্ছে আইনস্টাইনের থিওরি। ঠিক ঠিক। এই যেমন জনার্দন ঠাকুর পটলডাঙ্গায় কেনে 2.5 সের আলু, আর মেসে এলেই হয়ে যায় 9 পোয়া। আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজেই তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধা টুবিধা করে দেন কি? সেই রকম ভক্ত হলে করেন বই কি। এই তো সেদিন মেকিরাম আগরওয়ালের বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্য তাকে 1914 নিয়ে গেলেন, ঠিক লড়াইয়ের আগে। মেকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেলল 6 টাকা হন্দর। তারপরেই তাকে 1 মাস 1919-এ রাখলেন। মেকিরাম সেগুলো 21 টাকা করে বেচে দিলেন। তখন আবার তাকে এই আমলে ফিরিয়ে আনলেন। মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক। বিশ্বাস না হয় অঙ্ক করে দেখেন। পরমার্থ ভাই রে, আমায় এক্ষুনি নিয়ে চল বাবা বিরিঞ্চি বাবার কাছে। হ্যাঁ, বাবার পায়ে ধরে হত্যা দেব আমি। খরচ ঝালাকে সব দেব, ঘটি বাটি সব বিক্রি করে দেবো। দরকার পড়লে গিন্নির হাতে পায়ে পড়ে সেই 10 ভরির গোট ছড়াটাও বন্ধক দেব। বাবার দয়ায় যদি সপ্তাহখানেক 1914-এ থাকতে পারি রে ভাই, তবে তোমায় ভুলবো না পরমার্থ। 10% একদম পাক্কা, বুঝলে? হে ভগবান, হায় রে ভগবান, হায় রে লোহা। তা গুরুপদবাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সবকিছুই গুরুকে দিয়ে দেবেন। এত দূর গড়িয়েছে? হ্যাঁ রে সতে, তোর ননিদা তোর বৌদি এরা কিছু বলছে না? ননিদাকে তো জানোই, ন্যালা খ্যাপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই আছে। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ও ওনাদের দ্বারা কিছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু বেশি দেরি করা যাবে না। তবে এখনই ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাবে। নিতাইবাবু কাগজ পেন্সিল নিয়ে লোহার হিসেব করছিলেন। দমদমা যাওয়ার কথা শুনে বললেন, তোমরাও বাবার কাছে যাবে নাকি? হ্যাঁ, সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা তো ভোরকেও যেতে পারেন। হ্যাঁ, এই যে সত্যটা, একে ব্রহ্ম তারপর বিশ্ব বাঁচাল। কেন বাপু, তোদের অমন খাসা ব্রাহ্ম সমাজ রয়েছে, সেখানে গিয়ে হতে দে না। হ্যাঁ, আমাদের ঠাকুর দেবতার উপর নজর দিচ্ছিস কেন? আমি বলি কি, এই বেলা আমি আর পরমার্থ যাই, তারপর আরেকদিন না হয় নিবারণও যেওখন, কি বলো? না না, আপনার কোনো ভয় নেই। আমরা মোটেই আবদার করব না, শুধু একটু ওই শাস্ত্রালাপ করব। সুবিধা হয়তো কাল বিকেলেই সবাই একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনোদিনই প্রফেসরি করেননি, কিন্তু অনেকগুলো ডিগ্রি পাশ করেছে। সে বাড়িতে নানান রকম বৈজ্ঞানিক গবেষণা করে, সেই জন্যই তার বন্ধুরা তাকে প্রফেসর নাম দিয়েছে। রোজগারের চিন্তা নেই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাই, সত্যব্রত দুঃসম্পর্কের দাদা এবং নিবারণের ক্লাসমেট। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছল তখন রাত 8টা। বাইরের ঘরে কেউ নেই,
ঘরের চাকর বলল বাবু এবং বৌমা ভেতরের উঠোনে আছেন। নিবারণ ও সত্য ভেতরে গিয়ে দেখল উঠোনের একপাশে একটা উনুনের উপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো জিনিস সেদ্ধ হচ্ছে। ননির স্ত্রী নিরুপমা সেগুলো কাঠি দিয়ে ঘাঁটছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, সেটা থেকে একটা রবারের নল এসে ডেকচির ভেতর ঢুকেছে। প্রফেসর ননি মালকোঁচা মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে কি বৌদি, এত শাকের ঘন্ট কার জন্য রান্না করছেন? শাক না, ঘাস সেদ্ধ হচ্ছে। ওনার কত রকম খেয়াল হয় জানেন তো। সেদ্ধ হচ্ছে কেন? ননির বোধহয় আর কাঁচা ঘাস হজম হচ্ছে না। নিবারণ, ইয়ার কি করবি না? দেখবি পৃথিবীতে আর অন্যের অভাব থাকবে না। সকলেই তো প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজড হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলে ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাইঅ্যামিনো। থাক থাক, বুঝেছি। তা ওই হারমোনিয়ামটা কি জন্য? বুঝলি না? অক্সিডাইজ করার জন্য। নিরু, হারমোনিয়ামটা বাজাও তো। নিরুপমা হারমোনিয়াম বাজালো। সুর বের হলো না, রবারের নল দিয়ে হাওয়া এসে ডেকচির ভেতর টকবক করতে লাগলো। শুধুই ভুরভুরি? আমি ভাবলাম বোধহয় সঙ্গীত রস নল বেয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চাঙর সৃষ্টি করবে। যাকে যাক, বৌদি আপনার বাবার খবর কি বলুন তো? শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একরকম হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাহ্যিক জ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু আর গুরু। অনেক কান্নাকাটি করেছি, কোনো ফল হয়নি। শুনেছি টাকা করি সবকিছুই গুরুকে দেবেন। মুচকিটার জন্যই চিন্তা হচ্ছে। তার কাছে গিয়ে থাকতাম, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতে পারছি না। আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো গুরুপদবাবুকে। তা কি কখনো পারি? শ্বশুর মশাই হয়তো ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মে ব্যাঘাত করতে এসেছে। তবে হুকুম দাও, প্রহার এনো ধনঞ্জয় করে দিই। না না, জুলুম যদি করো তবে সেটা বাবার উপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। বড় শক্ত কথা বৌদি। আচ্ছা বিরিঞ্চি বাবার ব্যাপারটা একটু খুলে বলুন তো। ব্যাপার প্রায় মাসখানেক ধরে চলছে। দমদমায় বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ ক্যাবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা দিন রাত সেখানেই পড়ে আছেন। রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে, তা থেকে এক একদিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্যদেব। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না। যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলাম। তাই নাকি? কিরকম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখেছি। অন্ধকার ঘরে হোমকুণ্ডের পেছনে আবছা মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বের করে আনলেন। বুচকির বরং সাহস আছে, প্রায় দেখছে কি না কাল নাকি মহাদেব বের হবেন। তাহলে কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তবে হয়তো মহাদেব দর্শনও ভাগ্যে হবে। গণেশ মামাকে বশ করুন, তিনি হুকুম না দিলে হোম ঘরে ঢুকতে পারবেন না। সে আমি ঠিক ব্যবস্থা করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে ভরসা হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্য তার সমস্ত দেহ নেড়ে বলল, কখনো না, তুমি দেখে নিও। হাসে কোন ওকে জিভ বের করলি যে? বেগ ইউর পার্ডন বৌদি, খুব সামলে নিয়েছি। পিসিমার কাছে বলে ফেললে না রক্ষে থাকতো না। তবে আজ আমরা আসি। হ্যাঁ, ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারবি যাতে খুব ধোঁয়া হয়? যদি লাল ধোঁয়া চাস তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা, আর যদি বেগুনি চাস তবে আয়োডিন ভেপার, আর যদি সবুজ চাস না না না, প্লেন ধোঁয়া চাই। তাহলে ট্রাই নাইট্রোডাইমিথাইল। আবার আরম্ভ করলো রে। বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে? মামার বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বালে, খুব ধোঁয়া হয়। ইউরেকা! বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। ওই নোনেটার দ্বারা কিচ্ছু হবে না। ধোঁয়া দিয়ে করবেন কি? ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কিনা। গুরুপদবাবুর দমদমার বাগানবাড়ি আগে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পর সেটা স্ত্রীহীন হয়ে পড়েছে। বর্তমানে বিরিঞ্চি বাবা অধিষ্ঠানের জন্য বাড়িটা মেরামত করানো হয়েছে এবং কিছুটা জঙ্গলও পরিষ্কার করা হয়েছে।
কিন্তু সেই আগের গৌরব আর ফিরে আসেনি। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না। তার শালা গণেশবাবু এখন সপরিবারে আধিপত্য করছেন। বিকেল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু এসে পৌঁছলেন। বাড়ির নিচে একটা বড় ঘরে শতরঞ্চি বেছানো, তার একপাশে একটি তক্তপোষে গদি এবং বাঘের ছাপ মারা আসনের উপর বিরিঞ্চি বাবার বসার জায়গা। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনও তার সাধন কক্ষ থেকে নামেননি। ভক্তের দল উদ্গ্রীব হয়ে বসে আছে এবং মৃদু স্বরে বাবার মহিমা গুঞ্জন করছে। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি বেশ কষ্ট করে পা মুড়ে বসে আছেন এবং অধীর হয়ে মাঝে মাঝে কামানো গোঁফে পাক দিচ্ছেন। ইনি মিস্টার O.K. সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়ে ধর্মকর্মে মন দিয়েছেন। পরমার্থ নিতাইবাবুকে ঘরে বসিয়ে নিবারণ ও সত্যব্রত বেরিয়ে এলো এবং বাগানের চারদিকটা ঘুরে ঘুরে ফটকের কাছে উপস্থিত হল। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি প্রভৃতিদের থাকার জায়গা। আস্তাবলের সামনে মৌলভী বসির উদ্দি একটা ভাঙা বেঞ্চে বসে কোচম্যান ঝুঁটি মিয়া এবং দারোয়ান ফেকু পাড়ের সঙ্গে গল্প করছেন। মৌলভী সাহেবের নিবাস ফরিদপুরে। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরী। গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় বসির উদ্দির উপার্জন কমে গেছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পেয়ে থাকেন এবং সেই জন্যই মনিবকে সেলাম করতে আসেন। মৌলভী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান অবস্থা বিবৃতি করছিলেন। কোচম্যান ও দারোয়ান মাথা নেড়ে সায় দিচ্ছিল। সামনেই সহিস ঘোড়ার কাঁধ ডলছিল এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পিঠে সশব্দে থাপ্পড় মেরে বলছে, অর্ডার ঠাড় যাও লো। সামনের মাঠে একটা বড় সড়ো বিড়াল মুখ ভঙ্গি করে ঘাস খাচ্ছে। প্রত্যেক দিন বিরিঞ্চি বাবার এঁঠো খাবার থেকে মাছের মুড়ো খেয়ে তার বদহজম হয়েছে। আদাব মৌলভী সাহব, মেজাজ তো দিব্যি শরীফ। প্রণাম পাঁড়ে জি। কোচম্যান জি আচ্ছা হ্যাঁ তো? ও ইনাকে চেনেন না বুঝি? আরে ইনি নিবারণ বাবু, মানে ওই জামাইবাবুকা দোস্ত আছেন। হ্যাঁ, পুজোর জন্য কিছু ভেট টেট এনেছেন আর কি। কিছু মনে করবেন না মৌলভী সাহেব, আপনার 10 টাকা, কোচম্যান আর পাঁড়েজির 5-5 10, আর ওই সহিস আর মালি এদেরও আরও 5-5 করে। সৌজন্যে অভিভূত হয়ে বসিরুদ্দি, ফেকু এবং ঝুঁটি হাসতে হাসতে বারবার সেলাম করল এবং সাথে খোদা ও কালিমায়ের কাছে বাবুজিদের উন্নতি প্রার্থনা করল। আরে বাবু মশাই, সেই সব দিনক্ষণ কেমনে চলে গেছে। মা ঠাকুরুন বেহস্ত পাওয়া ইস্তাক মোদের বাবু সাহেবের জানটা কলজেই নেই। কত করে বললাম হুজুর অমন পসারটা নষ্ট করবেন না, তা কে শুনে কার কথা। খুদার মর্জি, ওই বাবাজিটাই যত নষ্টের গোড়া। ফেকু পাড়ে ভরসা পেয়ে বলল, বিরিঞ্চি বাবা বাবাজি থোড়াই আছেন, তার জনেও ভি নাই, জটা ভি নাই। তিনি মছলি ভি খান আবার বকরির গোস্ত ভি খান। দোনো সাঁঝ চা বিস্কুট না হলে তার একেবারে চলে না। এসব বাঙালি বাবাজি বিলকুল জুয়া চোর আছে। আর ছোট মহারাজ যিনি আছেন না, তিনি তো একটা বিচ্ছু মশাই, বিচ্ছু। আমাকে পর্যন্ত ডাঁসতে ছাড়ে না, তার এত সাহস। এতক্ষণে ফেকু পাড়ের ক্ষুব্ধতার কারণ বোঝা গেল। যেই ফেকু পাড়ে মিউটিনিমে তলোয়ার খেলায় উপস্থিত ছিল বলে দাবি করে, যদিও সে সময় জন্মেছিল কিনা সে বিষয়ে একটু সন্দেহ আছে, তবুও তাকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে ওই ছোট মহারাজ, তাই তার গায়ে লেগেছে। একবার যদি মনিব হুকুম দেন না, তাহলে লাঠি কা এক চোট মে না বাবাজি কা হাড্ডি চুর চুর কর দেগা। ফেকুর সাথে মৌলভী জানালেন যে তাকেও কম অপমান সহ্য করতে হয়নি। মামাবাবু অর্থাৎ গণেশবাবু যে তার উপর কর্তৃত্ব ফলান, সেটা তার কিছুতেই সহ্য হয় না। তিনি খানদানি মনীষী, তার ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হচ্ছে। লোকে তাকে বসিরুদ্দি বলে, কিন্তু তার আসল নাম মৃদম খাঁ। তার বাবার নাম জাহাবাজ খাঁ, পিতামহের নাম আব্দুল জব্বার। তাদের আদি নিবাস ফরিদপুরে নয়, আরবে, যাকে বলে তুর্ক। সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে। শুধু পেটের দায়ে তাকেই বাংলা শিখতে হয়েছে। সেই আরব দেশের মাঝখানে ইস্তাম্বুল আর বাঁয়ের শহর বাগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ। বাগদাদের দক্ষিণে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুঁয়োর জল আবে জমজম তার কাছে এক শিশি আছে।
মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটিয়ে হালার পো হালা ইবলিশের বাচ্চা ওই বাবাজি আর মামাবাবুকে তিনি হাই সাত দরিয়ার পারে জাহান্নামের চৌমাথায় পৌঁছে দিতে পারেন। দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবো। যদি সুবিধা হয় তো আজই, কিন্তু একলা সেটা সম্ভব নয়। আপনি আর দারোয়ানজির সঙ্গে থাকা চাই। মারপিট হবে? আরে না 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 না, তোমাদের কোনো ভয় নেই, শুধু একটু চেঁচামেচি করতে হবে। পারবে তো? জরুর, আলবাত, জান কাবুল। কিন্তু মনিব যদি গুসা হন? নিবারণ বোঝালো মনিবের চটার কোনো কারণ নেই, একটু পরে সে এসে কি করণীয় তা বুঝিয়ে যাবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবারের দিকে এগিয়ে চলল। পথে গণেশ মামার সঙ্গে দেখা, তিনি ব্যস্ত হয়ে হোমের আয়োজন করছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখে বললেন, এই যে তোমরা এসেছো দেখছি, বেশ বেশ বেশ। তারপর বাড়ির সব? নিবারণ, তোমার বাবা বেশ, তোমার মা একটু, আর তোমার ছোট বোনটি? সত্য, তোমার পিসে মশাই পিসিমা সকলে? আমরা সকলেই। নিবারণের মতো সত্যব্রতর বাড়িতেও সকলেই ওই সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। দুশ্চিন্তায় মামাবাবুর ঘুম হচ্ছিল না, এখন তিনি একেবারে নিশ্চিন্ত হলেন। ও মামা, একটা কথা ছিল, আপনার ওই ছোট জামাইটির চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে ছুটির পরই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আমার নিজের লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। মামা বাবু, একটা নিবেদন আছে, দেব দর্শন করিয়ে দিতে হবে। যাও না, যাও, বাবার কাছে যাও, সকলে তো গেছে। ও দেবতা তো দেখবই, আসল দেবতাও দেখতে চাই, হোম ঘরে। বাপরে, সে কি হয় নাকি? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়, আর আমাদের সত্য এই এই যাকে বলে ব্রহ্মজ্ঞানী। কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলের প্রহ্লাদ হিন্দুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা ওরায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি খায়, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সব কিছু খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন, নইলে ওর দু চারটে বলচাল শুনলে বুঝবেন ও বড় বড় হিন্দুদের কান কাটতে পারে। যাই করুক, জাত গেলে আর ফিরে আসে না। তুমিও তো শুনেছি সেই অখাদ্য কুখাদ্য খাও। ও তো সবাই খায়, গুরুপদবাবু ঢের খেয়েছিলেন। বলছিলাম, তাহলে দেবদর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন? আচ্ছা, তবে চললাম। প্রণাম মামা বাবু, আজ আসি। ও হ্যাঁ, একটা কথা, আমি বলি কি, আপনার ওই জামাইটি এখন 4-5 মাস টাইপরাইটিং শিখুক, একেবারে আনাড়ি তো, তাকে ঢুকিয়ে নিয়ে আমি আবার সাহেবের কাছে বেকার বেকার অপদস্থ হব। নেক্সট ভ্যাকেন্সিতে বরং একবার চেষ্টা করা যাবে। আরে না 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 না, চাকরি একবার ফসকে গেলে সে কি আর সহজে আসে? না, সত্য না, লক্ষ্মী বাবাটি আমার চাকরিটি করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলে? তুমি এখন গীতা টিতা পড়ো? খুব ভালো, খুব ভালো। তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না, একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে যেও দুজনেই। আচ্ছা, তাহলে জামাইটির কথা ভুলো না। হ্যাঁ, গণেশ মামা একটু দূরে গেলে নিবারণ বলল, এখনো পর্যন্ত বেশ আশাজনকই মনে হচ্ছে, শেষ রক্ষাটা হলে হয়। তা হ্যাঁ রে, ওই অমূল্য, হাবলা এরা সব এসেছে? হ্যাঁ হ্যাঁ, সব চলে এসেছে, ঠিক সময়ে হাজির হয়ে যাবে। আচ্ছা নিবারণদা, মামা বাবুর কি কিছু বকরা টকরা আছে নাকি বলো তো? ভগবানই জানেন। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততদিনই সুবিধে। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করে বসেছেন। তার চেহারাটা বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ মণ্ডিত মুখ, সুস্পষ্ট গালের আড়াল থেকে দুটো উজ্জ্বল চোখ উঁকি মারছে। 2 পয়সা দামের সিঙাড়ার মতো একটা সুবৃহৎ নাক, মৃদু হাসিমাখা প্রশস্ত ঠোঁট, আর নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নেমেছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি, অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মাথায় একই রকমের কানঢাকা একটা টুপি। বয়স ঠিক 5000 বলে মনে হয় না, মনে হয় বড়জোর ওই 50 কিংবা 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ ক্যাবলানন্দ বিরাজ করছেন। এর বয়স কত শতাব্দী তা ভক্তরা এখনো নির্ণয় করেননি, তবে দেখতে বেশ জোয়ান বলেই মনে হয়। ইনিও গুরুর মতোই বেশধারী, তবে কাপড়টা কিছুটা সস্তা। বেদির নিচে বাঁ দিকে
শীর্ণকায় গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকিয়ে আতশো অবস্থায় রয়েছেন। জেগে আছেন না ঘুমোচ্ছেন বোঝা যায় না। পাশের ঘরে মহিলাদের মধ্যে প্রথম শ্রেণীতে একটা 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলোমেলো চুল ছড়িয়ে বসে আছে। মাঝে মধ্যে গুরুপদবাবুর দিকে করুণ নয়নে তাকাচ্ছে। সে হলো বুঁচকি, গুরুপদবাবুর ছোট মেয়ে। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপুড় হয়ে হাত জোড় করে সামনে প্রসারিত করে পড়ে রয়েছে। অবশিষ্ট সকলে হাত জোড় করে পা ঢেকে বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। সত্য হাঁটু গেড়ে প্রণাম করে ভক্তমণ্ডলীর ভেতরে গিয়ে বসে পড়ল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করে একেবারে বিরিঞ্চি বাবার পা জড়িয়ে ধরল। বাবা প্রসন্ন হয়ে বললেন, চেনা চেনা মনে হচ্ছে। অধমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ও, এখন বুঝি তোমার ওই নাম? কোথায় যেন দেখেছি তোমায়। নেপালে? আহা, মুর্শিদাবাদে। তোমার মনে থাকার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রাজা নারায়ণ, জানকী প্রসাদ, নবাবের সিপাই সালার খান খানান মোহব্বত জং, সুতানুটির আমির চাঁদ। ওই হিস্ট্রিতে তোমরা যাকে উমি চাঁদ বলো আর কি। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে। তোমার নাম ছিল মতিরাম। ওহ, শেঠজি খুব খাইয়েছিলেন। কেবল ওই সুতানুটির বাপুদের পাতে মন্ডা কিছু কম পড়ে, তাই তারা গালাগালি দিয়ে চলে যায় আর কি। তা মতিরাম, আহা, নিবারণ চন্দ্র, তুমি ধূর্যটি মন্ত্র জপ করতে শেখো, তাতেই তোমার সুবিধে হবে। রোজ ভোরে উঠেই 108 বার বলবে ধূর্যটি ধূর্যটি ধূর্যটি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, এখন বসো গিয়ে, যাও যাও। নিবারণ পুনরায় পায়ের ধুলো নিল এবং তা জিভ দিয়ে চাটার ভঙ্গি করে ভক্তদের মধ্যে গিয়ে বসল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বললেন, ব্যাপারটা দেখলে? নিবারণটা আসা মাত্রই বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘন্টা ধরে বসে আছি। একেই বলে বরাত, বুঝলে? এইবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরবো, যা থাকে কপালে থাক। যারা ভূমিষ্যাৎ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে একজন স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরনে মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভেতর থেকে সরু সোনার হার দেখা দিচ্ছে। তিনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি তৃতীয় পক্ষ ঘরে এনেছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠে হাত জোড় করে নিবেদন করলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গের মধ্যে কোনটা ভালো? ঠিক ওই কথাটা তুলসীদাস আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমরা আহার গ্রহণ করি, কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার করি? অন্ন ব্যঞ্জন, ফল মূল, মৎস্য মাংসাদি ইত্যাদি ইত্যাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তাই তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। বেটা অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার পুত্র জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিল। অবশ্য বঙ্কিম তার বইয়ে সে কথা আর লেখেনি। ওয়ান্ডারফুল! উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠলেন ব্যারিস্টার ওকে সেন। নিতাইবাবু আর থাকতে পারলেন না। ছুটে গিয়ে বাবার সামনে গলবস্ত্র হয়ে বললেন, দয়া করো প্রভু, দয়া করো। বাবা কিছুটা ভ্রু কুঁচকে বললেন, কি চাই তোমার? যে 1914। সত্যব্রতর একটা মহৎ রোগ, সে হাসি চাপতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হয়ে পরিহাস করতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনলেই গাম্ভীর্য রক্ষা করা কঠিন হয়। হাসি দমানোর জন্যে সত্য একটা মুষ্টি চোখ ব্যবহার করে। গুরুজনদের সামনে হাসির কারণ উপস্থিত হলে সে কোনো একটা ভয়াবহ অবস্থার কথা কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। 1914? সেটা আবার কি? নিবারণ চুপি চুপি বলল, 1914 ক্যালকাটা, নো রিপ্লাই।
সত্যব্রত ধ্যান করতে লাগলো। ছুতোর মিস্ত্রি তার পিঠের উপর রেঁদা চালাচ্ছে, যেন চোকলা চোকলা চামড়া উঠে যাচ্ছে। ওহ, কি অসহ্য যন্ত্রণা! 7 দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় কিছু লোহা কিনবো। দোহাই বাবা, দোহাই। তোমার কি করা হয়? আগে ভলচার ব্রাদারের অফিসের লেজার কিপার, মোটে 150 টাকা মাইনে। সংসার চলে না বাবা। সরৈশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। এই সহস্রাই হচ্ছেন সূর্য। এই সূর্যকে পিছু হটাতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্ত না করলে সেসব কালস্তম্ভ করা যায় না। তাতে বিস্তর খরচ ও তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুরবেলা সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার, চোখের পাতা যেন না পড়ে, জিভ যেন জড়িয়ে না যায়, তাহলেই মরবে। নিতাইবাবু বিরস বদনে ফিরে এলেন। ধন দৌলত তো সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতাম তা কেন বাবু, অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহা, বেচারা বেঘরে প্রাণটা খোয়ালে। এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকে জানতেন? যিশু তো সেদিনকার ছেলে। মাই গড! সত্যের কানের ভেতর গঙ্গা ফড়িং, নাকের ভেতর গুবরে পোকা কুরে কুরে খাচ্ছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করলেন, ইনি তাহলে গৌতমা বুদ্ধাকেও জানতেন? নিশ্চয়ই। গৌতম বুদ্ধ তো কোন ছাড়, মনু পরাশরের সঙ্গে এক ছিলিমে গাঁজা খেতেন। সবার সঙ্গে ওনার আলাপ ছিল। ভগীরথ, তুতেনখামেন, নেবুকাদনেজার, হাম্বুরাবি, নিউলিথিক ম্যান, পিথেকন্থ্রপাস ইরেক্টাস, মাই মিসিং লিঙ্ক পর্যন্ত। মাই গড! নিবারণের কথা শুনে মিস্টার সেনের চক্ষু চড়ক গাছ। এদিকে সত্যব্রতর পেছনে 7টা বাঘ তাড়া করেছে, সামনে 3টে ভাল্লুক থাবা তুলে দাঁড়িয়ে আছে। একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বলল, নীললোহিত কল্পে কি? না 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 না, তখন শ্বেত বরাহ কল্প শুরু হয়েছে। তা বৈবস্বত বলল, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু ব্যাটারা দাঁড়াবে কোথায়, খাবে কি? চারিদিক জল থই থই করছে। আমি বললাম, ভয় কি বিবু, আমি তো আছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোয়। সূর্যের তেজ বাড়িয়ে দিলাম, চোঁ চোঁ করে সব জল শুকিয়ে গেল। বসুন্ধরা ধন ধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চলাচলের দায়িত্বটা আমার ওপরই পড়েছে কি না? মিস্টার সেন কেবল মুখটা হাঁ করলেন। সত্য মরে গেছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি, পিসিমা, কিছুতেই কিছু হলো না। কঠোর চেষ্টা করে জমিয়ে রাখা হাসি সত্যব্রতর চোখ নাক মুখ ফাটিয়ে বের হওয়ার উপক্রম করল। সে তখন নিরুপায় হয়ে বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করে 2 হাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে কেঁদে উঠল। কি হয়েছে? ওকে আসতে দাও আমার কাছে। সত্য কাছে গিয়ে বলল, উদ্ধার করো বাবা, উদ্ধার করো। মানব জন্মে ঘেন্না ধরে গেছে বাবা। আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে পাঠিয়ে দাও বাবা, কর্ণমুনির আশ্রমে ছেড়ে দাও। অর্থ চাই না, মান চাই না, স্বর্গ চাই না, কিচ্ছু চাই না, শুধু 4টি কচি ঘাস শকুন্তলার নিজের হাতে ছেঁড়া, আর 1 জোড়া শিং দিও প্রভু, 1 জোড়া শিং দিও। ওই দুষ্মন্তটাকে যাতে ভালো করে গুঁতিয়ে দিতে পারি, সেই জন্য 1 জোড়া শিং দিও। নিবারণ বেগতিক দেখে বলল, কিছু মনে করবেন না বাবা, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, নিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হলেন। তিনি চোখ বন্ধ করে কাঠ হয়ে বসে রইলেন, কেবল তার ঠোঁট দুটো ঈষৎ নড়তে লাগল। মামাবাবু, চেলা মহারাজ এবং 2 জন ভক্ত বাবার দেহ চ্যাংদোলা করে সাধন কক্ষে নিয়ে গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হল। ভক্তগণ ক্রমশ বিদায় নিতে লাগলেন।
নিতাইবাবু বললেন, বিষের কোনো খোঁজ নেই, কুলোপনা চক্কর। এই রকম বাবাজি আমার পোষাবে না ভায়া। আরে ক্ষমতা যদি থাকে 2-4টে নমুনা দেখা না বাপু, তা নয় সত্য যুগে কি করেছিলেন তারই ব্যাখ্যা। চলো হে পরমার্থ, 7টা করে ট্রেনটা এখনো পাওয়া যাবে। নিবারণ আর সত্যর খোঁজ করার কোনো দরকার নেই, তারা যে যার নিজের পথ দেখে নেবে। বলি কি পরমার্থ, দেখো না বাবা, কাল না হয় একটু মির্চি বাবার কাছেই নিয়ে চলো। হ্যাঁ, আমার মন বলছে বুঝলে, এই মির্চি বাবাই পারবে আমার একটা সুরাহা করতে। সত্যব্রত মুচকিকে খুঁজে বের করে বলল, মানে বলছিলাম কি, একটু চা খাওয়াতে পারো, মানে পারেন? নিবারণ দাও এখনই আসবে, গলাটা না বড্ড ভেঙে গেছে। ভাঙবে না, যা চিৎকার করছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? কি ভাবলেন তিনি? সত্য মনে মনে বলল, তোমার বাবার আবার হুঁশ ছিল নাকি? মনের কথা তো আর মুচকি শুনতে পাবে না, তাই প্রকাশ্যে বলল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি না, ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন হবে না। তোমার বাবার মানে আপনার বাবার কাছে আমি মাপ চেয়ে তাকে খুশি করে তবেই বাড়ি ফিরবো, কথা দিলাম। বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্ত তাই অনেক। কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। আরে থাকবে না, থাকবে না, এমন দিন আর থাকবে না। তুমি মানে আপনি দেখে নেবেন। ওই তো নিবারণ ভাই এসে গেছে, চাটা। রাত 9টা, হোম আরম্ভ হয়েছে। ভক্তের দল আগেই বিদায় নিয়েছে। হোম ঘরে আছেন শুধু বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুঁচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্যে তেতলা আশ্রম নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হোমঘরটা ছোট, দরজা জানলা প্রায় সব বন্ধ। ঢোকার পথ মামাবাবু আগলে দাঁড়িয়ে আছেন। ছোট মহারাজ অর্থাৎ ক্যাবলানন্দ বাবার রাতের আহার প্রস্তুত করার জন্যে অন্য কাজে ব্যস্ত আছেন। ঘরে একটা মাত্র ঘিয়ের প্রদীপ মিটমিট করে জ্বলছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন। সামনে হোমকুণ্ড, পেছনে গুরুপদবাবু ও তার মেয়ে বসে রয়েছে। তাদের একপাশে নিবারণ ও সত্যব্রত, অন্য পাশে গোবর্ধনবাবু বসে আছেন। অনেকক্ষণ ধ্যানমগ্ন থেকে বিরিঞ্চি বাবা কোষা থেকে জল নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। ঘিয়ের প্রদীপ নিভে গেল। হোমের আগুনের শিখা নেই, কেবল কয়েক খণ্ড পোড়া কাঠ লাল হয়ে রয়েছে। বিরিঞ্চি বাবা তখন মুখের উপর হাত রেখে ভীষণ গাল বাজানো আরম্ভ করলেন। সেই গম্ভীর শব্দের আওয়াজে ছোট্ট ঘরটা কাঁপতে লাগলো। সত্যব্রত বুঁচকিকে কানে কানে বলল, পুচু, অপুচু, ভয় করছে না? ভালো। সহসা হোমকুণ্ড থেকে নীলাভ আগুনের শিখা বের হলো। সেই ক্ষীণ অস্পষ্ট আলোতে সকলে দেখলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পেছনে বাঘের ছাল পরা, হাড়ের মালায় সজ্জিত ত্রিশূলধারী দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক, নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করতে লাগলেন। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলল, এইবার বম বাবা মহাদেব। একটু পরেই হঠাৎ বাইরে একটা কলরব উঠল। তারপরে চিৎকার করে কে যেন বলল, বিরিঞ্চি বাবার গাল বাজানো থেমে গেল। তিনি চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। মামাবাবু ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরে ঢুকতে লাগলো। বিরিঞ্চি বাবা এক লাফে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বুচকি তার বাবার হাত ধরে বলল, ও বাবা ওঠো, আগুন লেগেছে। বাবা, ও বাবা ওঠো ওঠো। এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। এতক্ষণে মহাদেবের টনক নড়েছে। তিনিও উসখুস করতে লাগলেন। নিবারণ একটা বাতি জ্বালালো আর মহাদেব পেছনের দরজা দিয়ে পালানোর উপক্রম করলেন। অমনি সত্যব্রত তাকে জাপটে ধরল। ব্যাটা, হ্যাঁ কোথায় পালাবে মহাদেব? ছাড় ছাড় ছাড়, লাগছে মাইরি, এখন আর কি ভালো লাগে না। চারিদিকে আগুন লেগেছে, ছেড়ে দে বলে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দে। এত ব্যস্ত কেন? একটু আলাপ পরিচয় হোক। তারপর ক্যাবলারাম, কোন দিন থেকে দেবতাগিরি করা হচ্ছে? হ্যাঁ,
বাইরে থেকে 2-4 জন লোক ঘরে ঢুকলো। ফেকুপাড়ের জিম্মায় ক্যাবলানন্দকে রেখে নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তার মেয়েকে বাইরে আনলো। বাড়িতে আগুন লাগেনি, পাশের ঘরে খানিকটা ভিজে খড় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দারোয়ান, মৌলভী সাহেব, কোচম্যান অমূল্য এবং হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যে হল্লা করছিল। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মচকান না, বললেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্যদৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেখা দিয়েও দেবতা দেখা দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। ঠিক, বিদ্রুপ বলে বিদ্রুপ। মহাদেব পচে গিয়ে বেরুলো ক্যাবলা, আর বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। ভালো, তবে হুকুম দাও, প্রহার এনো ধনঞ্জয় করে দিই। গুরুপদবাবু এতক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন, বললেন, না না, যেতে দাও, যেতে দাও ওদের। সত্য, ও গাড়িটা জুটিয়ে এদের স্টেশনে পাঠানোর ব্যবস্থা করো, কেউ যেন কিচ্ছুটি না বলে। ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। তল্পিতল্পা গোছানো হলে সত্য বিরিঞ্চি বাবাকে শিষ্যের সাথে গাড়িতে তুলে দিল। বিদায়কালে বলল, হ্যাঁ, প্রভু তাহলে নিতান্তই চললেন। হ্যাঁ, যাই হোক, চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিকঠাক চলে। দম দিতে ভুলবেন না, হ্যাঁ? আর মাঝে মাঝে একটু অয়েলিং করে দেবেন, তাহলে একেবারে তত্তরিয়ে চলবে। ভিড় কমলে গুরুপদবাবু বললেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছো বাবা। এই উপকার আমি সারা জীবনে ভুলবো না। আজ তোমরা এখানে খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়ে গেছে। কি সত্য, তোমার হাতের রক্ত কেন? ও কিছু নয়, ওই ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন। আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন। সেই হবে ক্ষণ, তুমি এখন আমার সঙ্গে এসো। বুঁচকি 3-4 আয়োডিন লাগিয়ে বেঁধে দেবে এখনই। এসো এসো, এদিকে এসো। খাওয়া দাওয়া সারার পর সত্য বলল, ও কি মুশকিলেই পড়া গেছে নিবারণদা। আবার কি হলো রে? নিবারণদা, বল নাকি? ও নিবারণদা, বলেই ফেল না বাবা। আমি বুঁচকিকে বিয়ে করব। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে যদি বিয়ে না দেয়? না দেয় মানে? আলবাত দেবে, বুঁচকির বাপ দেবে। আহ, বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? সেইটাই তো চিন্তার কারণ। বড় গোলমেলে জবাব দিচ্ছে। কি বলে বুঝকি? বলে কি, যা দূর গাধা। আরে যা মানেই তো হ্যাঁ। হ্যাঁ। এতক্ষণ আপনি শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী বিরিঞ্চি বাবা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. নিতাইয়ের চরিত্রে শুভদীপ, পরমার্থ এবং ফেকু পাঁড়ের ভূমিকায় অপূর্ব, নিবারণ এবং মৌলভী সাহেবের চরিত্রে দীপক, প্রফেসর ননির ভূমিকায় কুন্তল, নিরুপমার চরিত্রে দেবলীনা, বিরিঞ্চি বাবা এবং সত্যব্রতর ভূমিকায় সায়ন, বুঁচকির চরিত্রে রীতি, গল্প পাঠে এবং গণেশ মামার চরিত্রে চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।